আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি রেজাল্ট তো প্রকাশ করা হয়ে গেছে। তোমাদের রেজাল্ট যাদের খারাপ হয়েছে তোমরা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে এবং বোর্ড চ্যালেঞ্জ করতে কি কি বিষয়ে লক্ষ্য রাখা উচিত সেই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো। আর তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেননা এসএসসি এবং ভর্তি বিষয়ক বিভিন্ন তথ্যের আপডেট আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। তো চলো আমরা এক নজরে দেখে নিই কী কী বিষয়ে আমরা আজকে এক্সপ্লেন করতে চলেছি। প্রথমত, আমি কি কারণে অর্থাৎ তুমি কি কারণে ফেল করেছো কিংবা কোন সাবজেক্টে খারাপ রেজাল্ট করেছো সেটা বুঝবে কিভাবে। কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে একবারে, বোর্ড চ্যালেঞ্জ নম্বর কমে কিনা, অর্থাৎ তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো সেক্ষেত্রে তোমার নাম্বার কমবে কিনা, সৃজনশীলে আলাদাভাবে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে কিনা, বোর্ড চ্যালেঞ্জের আবেদন কবে শুরু হবে এবং শেষ কবে, বোর্ড চ্যালেঞ্জের আবেদন কোন সিম থেকে করতে হয়, আমার সিম নিজের সিম না থাকলে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করব, বোর্ড চ্যালেঞ্জের আবেদন কত টাকা লাগবে, কিভাবে টাকা কেটে নেবে, এবং বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিভাবে করতে হয়, বোর্ড চ্যালেঞ্জের খাতা কিভাবে দেখে। তো এই সকল বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো। তো চলো বিস্তারিত দেখে নিই। আমি কি কারণে ফেল করেছি সেটা বুঝবো কিভাবে। এখন এটা যদি আমি দেখতে চাই তাহলে তোমাকে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে eboardresults.com। এই ওয়েবসাইটে তোমরা যদি দেখো তোমাদের মার্কস দেখতে পাবে, অর্থাৎ কোন বিষয়ে তুমি কত মার্কস পেয়েছো সেটা কিন্তু দেখতে পারবে এই ওয়েবসাইট থেকে। আর যাদের এই ওয়েবসাইট থেকে দেখা যাবে না তারা কিন্তু বিভিন্ন বোর্ডের ওয়েবসাইট থেকে দেখতে পারবে। তো এখানে তুমি যদি রেজাল্টগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে তোমার সেই সাবজেক্টে আবেদন করা উচিত হবে কি না। কেননা এখানে দেখো যে 75 পেয়েছে, এ গ্রেড পেয়েছে। তো এই ক্ষেত্রে 75-এর জায়গাতে যদি সে 78 পেতো তাহলে কিন্তু আমি তাকে বলতাম যে সে যেন আবেদন করে। এক্ষেত্রে সে 2 নম্বর পেতে পারতো এবং তার রেজাল্টটি ভালো হতে পারতো। কী জন্য ভালো হতে পারতো সে বিষয়ে যদি আমরা একটু দেখতে চাই, গত বছরের যদি রেজাল্ট আমরা দেখি তাহলে এখান থেকে দেখো তোমরা যারা এ পেয়েছিল তারা কিন্তু এ প্লাস পেয়েছে, কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে আমরা যদি একটু নিচে যাই, বি থেকে এ মাইনাস আসছে, রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে সকলেরই। এখানে যদি কেউ ফেল অকৃতকার্য থাকে আমি সেক্ষেত্রে যদি আবেদন করার বিষয়টি দেখি এমন কেউ আছে কি না। তো এক কথায় বলতে গেলে যে বি থেকে এ উত্তীর্ণ হয়েছে, এ থেকে এ প্লাস, এ মাইনাস থেকে এ, এই যে এফ, এফ থেকে কিন্তু সি পেয়েছে। তোমরা বুঝতেই পারছো, এফ যে প্রথমে রেজাল্ট আসছিল এফ, এর পরবর্তীতে কিন্তু সি পেয়েছে। অর্থাৎ যে সি পেয়েছে তাহলে বোঝাই যাচ্ছে যে যদি তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্টটি পরিবর্তন হতে পারে, অবশ্যই হতে পারে। আর তোমাদের যারা এই ধরনের সিচুয়েশনে পড়বা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। এখন কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে, তোমরা যে কয়েকটি সাবজেক্টে দরকার, তুমি যতটি সাবজেক্টে মনে করবো যে বোর্ড চ্যালেঞ্জ করা দরকার প্রত্যেকটা সাবজেক্টে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। এবং বোর্ড চ্যালেঞ্জ করতে 150 টাকা করে সম্ভবত লাগে, সেটিও আমরা বিস্তারিত নোটিশের মাধ্যমে জানিয়ে দেবো। বোর্ড চ্যালেঞ্জের নম্বর কমে কিনা, আসলে বোর্ড চ্যালেঞ্জের নম্বর কমে কিনা, বোর্ড চ্যালেঞ্জে বেশ কিছু বিষয় লক্ষ্য করা হয়, নম্বরগুলো যোগ করা হয়। যে নম্বরগুলো তোমাকে দেওয়া হয়েছে সেই নম্বরগুলো মূলত যোগ করা হয়। এক্ষেত্রে নম্বর কমে এমন কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। সৃজনশীলে আলাদাভাবে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে কিনা, আচ্ছা, সৃজনশীলে আলাদাভাবে কিংবা নৈবেত্তিকে আলাদাভাবে বোর্ড চ্যালেঞ্জ করার কিছু নেই। এক্ষেত্রে তুমি যদি একটি সাবজেক্টে আবেদন করো সেক্ষেত্রে তোমার সৃজনশীল এবং নৈবেত্তিক দুইটারই বোর্ড চ্যালেঞ্জ হয়ে যাবে। বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন শুরু কবে এবং শেষ কবে, আর আচ্ছা, বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু কবে সেই বিষয়ে দেখতে চাই। এখান থেকে প্রকাশ করা হয়েছে যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু কিন্তু 13 মে 2024 থেকে 19 মে, অর্থাৎ প্রায় 7-8 দিন তোমরা সময় পাবা আবেদন করার জন্য। 13 মে থেকে 19 মে পর্যন্ত তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে। বোর্ড চ্যালেঞ্জের আবেদনের কোন সিম থেকে করতে হয়, আচ্ছা, এখানে যদি আমরা আবার নোটিশে যাই যে বোর্ড চ্যালেঞ্জ আবেদন কিন্তু শুধুমাত্র টেলিটক বাংলাদেশ লিমিটেডের SMS এর মাধ্যমে করা যাবে, অর্থাৎ টেলিটক সিমের মাধ্যমে তোমাকে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করতে হবে। আমার সিম না থাকলে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবো, আচ্ছা, তোমার যদি সিম না থাকে এই ক্ষেত্রে কিন্তু তুমি চাইলেই তোমার বন্ধুদের কোনো সিম থেকে আবেদন করতে পারো, অথবা বিভিন্ন কম্পিউটারের দোকানে যেখানে আবেদন করে সেখান থেকে তুমি চাইলে আবেদনটি করে নিতে পারো। তবে এই ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবে, যেন তুমি যে আবেদনটি করবা সেটা সঠিক হচ্ছে কিনা সেটি অবশ্যই চেক করে নিবে, কেননা তার দোকানদার অনেক কিছুই ভুল করতে পারে। এরপর বোর্ড চ্যালেঞ্জের আবেদনে কত টাকা লাগবে এবং কিভাবে টাকা কেটে নেবে, আচ্ছা, বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে কত টাকা লাগবে, এখানে আমরা যদি এই বছরের রাজশাহীর এডুকেশন বোর্ড থেকে একটি নোটিশ প্রকাশ করেছে, প্রতিটি পত্রের জন্য 150 টাকা করে, অর্থাৎ তুমি প্রতি একটি সাবজেক্টের জন্য তোমাকে 150 টাকা কিন্তু প্রদান করতে হবে। এর জন্য তুমি যদি দুইটা সাবজেক্টে আবেদন করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে দুইটি অর্থাৎ 300 টাকা তোমাকে আবেদন ফি জমা দিতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আসি বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিভাবে করতে হয়, আচ্ছা, বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিভাবে করতে হয় এবং সর্বশেষ যে খাতার কিভাবে দেখা হয়। আচ্ছা, বোর্ড চ্যালেঞ্জের আবেদন তোমরা কিভাবে করবে যদি সেটা দেখি,
বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার জন্য তোমাকে আমি এই নোটিশ থেকে বলে দিচ্ছি। এখানে তারা বলে দিয়েছে যে মোবাইলের এসএমএস অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিতে হবে এবং এরপরে তোমাকে বোর্ড লিখতে হবে, অর্থাৎ রাজশাহী বোর্ড এর জন্য রাজশাহী, ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড, ঢাকা বোর্ডের প্রথম 3টা অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে তোমার রোল নম্বরটি লিখতে হবে এবং আবার স্পেস দিয়ে সাবজেক্টের কোড, যদি গণিত হয় গণিতের কোড, ইংরেজি হলে ইংরেজির কোড লিখে পাঠিয়ে দিতে হবে 16322 এই নম্বরে। ঠিক আছে, এখানে উদাহরণ দেওয়া আছে যেটা তুমি দেখতে পারছো। যদি তোমার একটা সাবজেক্ট হয় তাহলে RSC লিখতে হবে, এরপর স্পেস দিয়ে রাজ লিখতে হবে, এরপর স্পেস দিয়ে তোমার রোল নম্বরটি লিখতে হবে, এরপর স্পেস দিয়ে তোমার সাবজেক্টের কোডটি লিখতে হবে। আর তুমি যদি দেখো একাধিক সাবজেক্টে আবেদন করতে চাও তাহলে ঠিক একইভাবে এইভাবে কমা দিয়ে তোমাকে লিখতে হবে। মানে এই যে নিচের দিকে লক্ষ্য করো, এইখানে নিচের দিকে এইখানে লক্ষ্য করো, তোমাকে এইভাবে কমা দিয়ে লিখতে হবে। আচ্ছা, এখানে আরও একটা কথা বলে রাখি যে তুমি যে সাবজেক্টের জন্য প্রথমে 16322 নম্বরে পাঠালে একটি কোড এসএমএস পাঠালে, সেক্ষেত্রে কিন্তু ফিরতি এসএমএসে তোমাকে একটি পিন নম্বর প্রদান করা হবে। তারপর মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে আর আবার লিখে ইয়েস লিখতে হবে, স্পেস দিয়ে লিখতে হবে কি ইয়েস। এরপর তোমাকে আবার স্পেস দিয়ে তোমার এই যে পিন নম্বর, অর্থাৎ পূর্ববর্তী সময়ে তোমাকে ফিরতি এসএমএস এর মাধ্যমে যে পিন নম্বরটি দেওয়া হয়েছিল সেই পিন নম্বরটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং স্পেস দিয়ে যোগাযোগ মোবাইল নম্বর, অর্থাৎ এখানে তুমি যে কম্পিউটারের দোকান থেকে আবেদন করবো সেই দোকানদারের মোবাইল নাম্বার কোনো মতেই দেওয়া যাবে না। এখানে যোগাযোগের জন্য যে মোবাইল নাম্বার, এটা তোমার অথবা তোমার পিতামাতার নাম্বার দিতে হবে, যেখানে তুমি চেক করতে পারবে। অবশ্যই তোমার অথবা তোমার পিতামাতার নাম্বারটি এখান থেকে দেবে। তো এবং লিখে পাঠিয়ে দিতে হবে 16322 এই নম্বরে। তো এইভাবে তোমরা আবেদন করতে পারবে। আমরা যদি এই স্ক্রিনশটটা দেখি তাহলে তুমি এখান থেকে আরও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে RSC স্পেস দিয়ে বোর্ডের প্রথম 3 অক্ষর লিখতে হবে এবং রোল নম্বর লিখতে হবে, এরপর স্পেস দিয়ে সাবজেক্ট কোড লিখে পাঠিয়ে দিতে হবে 16322 এই নম্বরে। উদাহরণ এখানে দেওয়া আছে যেটা আমরা ইতিমধ্যে তোমাকে দেখাইলাম। একটা সাবজেক্ট হলে এইভাবে, এবং যদি একাধিক সাবজেক্ট হয় তাহলে তোমাকে কমা দিয়ে দিয়ে করতে হবে। এর পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জের খাতা কিভাবে দেখা হয়। আচ্ছা, বোর্ড চ্যালেঞ্জের খাতা কিভাবে দেখা হয়? বোর্ড চ্যালেঞ্জের খাতা কিন্তু অবশ্যই স্পেশালভাবে দেখা হয়, তবে বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখার জন্য বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করা হয়। বোর্ড চ্যালেঞ্জের খাতায় যেটি প্রথমেই দেখা হয় সেটি হলো তোমার মার্কসগুলো সঠিকভাবে আছে কিনা, অর্থাৎ যে মার্কসগুলো শিক্ষক দিয়েছে সেইগুলো সঠিকভাবে যোগ করা হয়েছে কিনা সেটা চেক করা হয় প্রথমত, এবং দ্বিতীয়ত চেক করা হয় যে মার্কসগুলো দেওয়া হয়েছে কোনো একটি কোশ্চেন মার্কস তারা দিতে ভুলে গেছে কোনো টিচার, অথবা 2টি পৃষ্ঠা একসাথে লেগেছিল, এরকম যদি থাকে সেক্ষেত্রে ওই নাম্বারগুলো পুনরায় যোগ করা হয়। এখানে পুনরায় কোশ্চেনগুলো মূল্যায়ন করা হয় না, নাম্বারগুলো শুধুমাত্র যোগ করা হয় এবং দেখা হয় যে কোনো বিষয়ে, অর্থাৎ কোনো একটি কোশ্চেনে তারা অ্যান্সারে মার্কস দিয়েছে কিনা। আরও একটি বিষয় দেখা হয় সেটা হলো OMR শিটের যে সকল কিছু সঠিক আছে কিনা।